আচ্ছা, এমন কিছু জিনিস আছে যা আজকের দিনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়েও বানানো প্রায় অসম্ভব, কিন্তু হাজার হাজার বছর আগে মানুষ এগুলো কিভাবে বানিয়েছিল। সিন্ধু সভ্যতার নিখুঁত ড্রোনের সিস্টেম বা মায়া সভ্যতার অবিশ্বাস্য জ্যোতির্বিজ্ঞান, এগুলো কি শুধুই ইতিহাসের স্থাপত্য নিদর্শন, নাকি এর পিছনে এমন কোনো উন্নত প্রযুক্তির ছোঁয়া আছে যা ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে বা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে? চলুন আর সেই সব রহস্যময় প্রযুক্তির সন্ধান করা যাক। ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানীরা দেন বটে, কিন্তু সেই ব্যাখ্যাগুলো কি মনকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারে? কিছু কিছু আবিষ্কার আমাদের এতটা ভাবতে বাধ্য করে যে প্রাচীন সভ্যতাগুলো হয়তো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি আধুনিক ছিল। হতে পারে তাদের এমন জ্ঞান ছিল যা আজ আমাদের কাছে নেই। চলুন সেই হারানো ইতিহাসের গভীরে একবার ডুব দেওয়া যাক। আজকে থেকে প্রায় 4500 বছর আগের কথা। পৃথিবীর বেশিরভাগ মানুষ যখন শিকার আর পশুপালনে ব্যস্ত, তখন ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদের তীরে এক অবিশ্বাস্য নগর সভ্যতার জন্ম হয়। হরপ্পা এবং মহেন্দ্রদারো এই সভ্যতার প্রধান দুই শহর। আধুনিক প্রত্নতাত্ত্বিকরা যখন এই শহরগুলোকে খুঁজে পান, তখন তাদের বিস্ময় সীমা ছিল না। এখনকার নগর পরিকল্পনা এতটাই উন্নত ছিল না যে আজকের অনেক আধুনিক শহরও এর কাছে হার মানতে বাধ্য। শহরগুলো বানানো হয়েছিল গ্রিড সিস্টেম, মানে রাস্তাগুলো একে অপরের সাথে সম্মুখনে ছেদ করত, যা আজকের দিনের পরিকল্পিত শহরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বাড়িগুলো ছিল পোড়ামাটি ইটের তৈরি, যা সেগুলোকে শত শত বছর ধরে টিকিয়ে রেখেছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তাদের পয় নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা। উন্নত ড্রেনেজ সিস্টেমের কথা উঠলে হয়তো রোমানদের কথা মনে আসে, কিন্তু সিন্ধুর মানুষ তারও হাজার হাজার বছর আগে এমন এক ব্যবস্থা তৈরি করেছিল যা আধুনিক নগর পরিকল্পনাদেরকেও ভাবায়। প্রায় প্রতিটি বাড়িতেই ছিল নিজস্ব বাথরুম আর টয়লেট, যা একটি ঢাকা ড্রেনের মাধ্যমে শহরের মূল ড্রেনেজ সিস্টেমের সাথে সংযুক্ত ছিল। ভাবুন তো, ড্রেন পরিষ্কার করার জন্য নির্দিষ্ট দূরত্বে ম্যানহোলের ব্যবস্থা ছিল। এমন ব্যবস্থা সেই সময় এক কথায় অবিশ্বাস্য। তবে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য হলো তাদের ভাষা। প্রত্নতাত্ত্বিকরা হাজার হাজার সিনমোহর খুঁজে পেয়েছেন, যেগুলোর উপর বিভিন্ন চিহ্ন আর পশুর ছবি খোদাই করা আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই লিপির অর্থ বের করতে পারেনি। কেন আমরা এই পাঠদার করতে পারিনি? এই লিপিতে কি এমন কোনো জ্ঞান লেখা আছে যা আমাদের ইতিহাসের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে? এই সভ্যতার পতন আরেকটি রহস্য। প্রায় 1900 খ্রিস্টপূর্বের দিকে এই উন্নত সভ্যতা হঠাৎ করেই যেন হারিয়ে যায়। বিজ্ঞানীরা বলেন এর পিছনে জলবায়ু পরিবর্তন এবং নদীর গতিপথ বদলে যাওয়ার মতো কারণ হতে পারে, কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন এত উন্নত একটা সভ্যতা কি শুধু প্রকৃতির কারণেই পুরোপুরি নিশ্চিত হয়ে যেতে পারে, নাকি এর পেছনে আরো কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? চলে যাই আমরা দ্বিতীয় পর্বে, মায়া সভ্যতা এবং মহাজগতের জ্ঞান। এবার চলুন ভারতীয় উপমহাদেশের থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকার জঙ্গলে গড়ে ওঠা মায়া সভ্যতার দিকে তাকানো যাক। স্থাপত্য, গণিত আর জ্যোতির্বিজ্ঞানের মায়ানারা এটা এগিয়েছিল যে তাদের জ্ঞান আজও আমাদের অবাক করে। তারা শুধু পিরামিডের মতো বিশাল স্থাপত্যই তৈরি করেনি, মহাকাশের এমন সব রহস্যের সমাধান করেছিল যা সেই সময় দাঁড়িয়ে প্রায় অসম্ভব। মায়ানদের ক্যালেন্ডার ছিল অবিশ্বাস্যভাবে নির্ভুল। শত শত বছরের পর্যবেক্ষণের মাধ্যমে তারা সৌরজগতের গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছিল। তাদের ড্রেসডেন্স কোডেক্স নামের একটি প্রাচীন গ্রহে সূর্য ও চন্দ্রগ্রহণের পূর্বাভাস দেওয়া ছিল, যা শত শত বছর ধরে আশ্চর্যজনকভাবে সঠিক প্রমাণিত হচ্ছে। কোনো অত্যাধুনিক প্রযুক্তি ছাড়াই একটি প্রাচীন সভ্যতা কিভাবে এত নিখুঁতভাবে মহাজগতের ঘটনাগুলির পূর্বাভাস দিত? মায়ানদের শিল্পের ভেতরে যেন রহস্য লুকিয়ে আছে। মেক্সিকোর পানসেনজোর মন্দিরে পাওয়া একটি পাথরের ঢাকনা, যা পানসেনজোর ঢাকনা নামে পরিচিত, প্রত্নতাত্ত্বিকবিদ আর গবেষকদের মতো ব্যাপক বিতর্কে জন্ম নিয়েছে। মূলধারার প্রত্নতাত্ত্বিকদের মতে এই ঢাকনায় মায়া শাসক রাজা পাকালকে দেখানো হয়েছে, যিনি মহাজগতিক পিত্তের মধ্য দিয়ে পাতালোকে যাত্রা করতেন। কিন্তু ছবিটা একটু অন্যভাবে দেখলেই মনে হয় অন্যরকম কিছু মনে হয়। অনেকের মতে রাজা পাকালোকে দেখে মনে হয় তিনি কোনো যান্ত্রিক যানের ভিতর বসে আছেন। তার হাত দুটো যেন কন্ট্রোল প্যানেলের ওপর, পা দুটো প্যান্ডেলের কাছে, আর নাক দিয়ে একটি শ্বাস প্রশ্বাসের যন্ত্র লাগানো, ঠিক যেন একজন আধুনিক মহাকাশচারী। এই বিতর্কিত তত্ত্বটি প্রাচীন মহাকাশচারীরা বা এনসেন্ট অ্যাস্ট্রোনট তত্ত্ব নামে পরিচিত, যদিও বিজ্ঞানীরা এটিকে নিষ্ক্রিয় একটি প্রতীকী চিহ্ন বলে মনে করতেন। কিন্তু প্রশ্নটা থেকে যায়, যদি এই ছবিটি অন্য কিছুর ইঙ্গিত দেয়, তবে কি মায়ানরা সত্যি এমন কোনো প্রযুক্তির কথা জানতো যা আমাদের কল্পনারও বাইরে? সিন্ধু সভ্যতার মতোই মায়া সভ্যতাও একসময় রহস্যভাবে পতনের দিকে এগিয়ে যায়। তাদের বড় বড় শহরগুলো পরিত্যক্ত হয়ে জঙ্গলের গভীরে হারিয়ে যায়। কেন এত জ্ঞানী একটি সভ্যতা এভাবে বিলুপ্ত হলো, তার সম্পূর্ণ উত্তর আজও মেলেনি। আমরা চলে যাই দ্বিতীয় পর্বে, পেরুর রহস্যময় লম্বা মাথার খুলি। আমাদের ইতিহাসের রহস্যময় অধ্যায়গুলোর মধ্যে শুধু
শুধু স্থাপত্য বা জ্ঞানের মধ্যেই আটকে নেই, কিছু কিছু আবিষ্কার আমাদের মানব প্রজাতির উৎস হিসেবেই প্রশ্ন তোলে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো পেরুর প্যারাকাস অঞ্চলে পাওয়া কিছু অদ্ভুত লম্বা মাথার খুলি। প্রায় 3000 বছর পুরনো এই খুলিগুলো দেখতে সাধারণ মানুষের খুলির মতো নয়, এইগুলো অনেক বেশি লম্বা। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো ছোটবেলায় মাথা শক্ত করে বেঁধে রাখার ফলে এই বিকৃতি ঘটেছে, যা পৃথিবীর অনেক প্রাচীন সংস্কৃতির প্রচলিত ছিল। একে আর্টিফিশিয়াল ক্রেনিয়াল ডিফরমেশন বলা হয়। এই পদ্ধতিতেই খুলির আকৃতি লম্বা হয়, কিন্তু এর আয়তন বা ভেতরের গঠন পরিবর্তন হয় না। কিন্তু কিছু বিতর্কিত তত্ত্ব দাবি করে যে এই খুলিগুলোর গঠন বিভিন্ন এবং এদের ওজনও নাকি স্বাভাবিক মানুষ খুলির চেয়ে বেশি। তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে খুলি লম্বা হলো এর ভেতরটার আয়তন ও ক্ষমতা একই থাকে। তাহলে আসল রহস্যটা কি? কেন এই প্রথাটা শুরু হলো? সবচেয়ে বিতর্কিত প্রশ্ন হলো শুধু পেরুতেই নয়, মিশর, মেক্সিকো, মাল্টা, এমনকি রাশিয়াতেও একই ধরনের লম্বা মাথার খুলি পাওয়া গেছে। হাজার হাজার বছর আগে যখন সভ্যতাগুলোর মধ্যে কোনো সরাসরি যোগাযোগ ছিল না, তখন কিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই অদ্ভুত প্রতল প্রথা চলল? এটা কি শুধুই কাকতালীয়, নাকি তারা সবাই এক উৎস থেকে অনুপ্রাণিত হয়েছিল? কোনো এক লম্বা মাথাওয়ালি প্রভাবশালী গোষ্ঠী কি সত্যি পৃথিবীতে ছিল? তাদের অনুকরণে প্রাচীন মানুষেরা তাদের সন্তানদের মাথা বেঁধে দিত। রহস্যগুলো যদি আপনার মনেও প্রশ্ন জাগায় এবং আপনি যদি মনে করেন যে আমাদের ইতিহাস বইয়ের বাইরেও অনেক কিছু অজানা আছে, তাহলে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখুন। আমরা একই সাথে এই অজানা ইতিহাসের সন্ধান করব এবং সত্যকে খুঁজে বের করার চেষ্টা করব। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই যাত্রার অনেক সাহস যোগাবে। পেরুর লম্বা মাথার খুলির রহস্যের পাশাপাশি আরো কিছু নিদর্শন পাওয়া গেছে যা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পেরুর নাজকা অঞ্চলে আবিষ্কৃত 3 আঙ্গুল ও লম্বা মাথাওয়ালা কিছু মমি। এই মমিগুলোর শারীরিক গঠন এতটাই অদ্ভুত যে সেগুলোকে ভিনগ্রহী প্রাণী বলে দাবি করা হয় এবং বলা হয় ডিএনএ পরীক্ষায় নাকি এমন ফলাফল এসেছে তাদের মানব প্রজাতির থেকে আলাদা প্রমাণ করে। অবশ্যই এই আবিষ্কারগুলো অত্যন্ত বিতর্কিত। পেরু সংস্কৃতি মন্ত্রণালয় এবং বিজ্ঞানীরা এই দাবিগুলোকে পুরোপুরি নাচক করে দিয়েছে। তাদের মতে এগুলো আসলে ইতিবাচকভাবে তৈরি করা পুতুল বা প্রাচীন মানুষের হাড় এবং পশুর হাড় দিয়ে বানানো হয়েছে, যাতে এগুলোকে ভিনগ্রহীদের প্রাণী বলে মনে হয়। এগুলোকে জালিয়াতি বা ভুল ব্যাখ্যা বলে মনে করা হয়। কিন্তু সমর্থকদের প্রশ্ন হলো কেন এগুলোকে এত সহজে খারিজ করে দেওয়া হচ্ছে? এইগুলো কি আসলে জালিয়াতি, নাকি এমন কোনো সত্য যা প্রকাশ পেলে আমাদের মানব ইতিহাস এবং বিতর্ক সম্পর্কে প্রচলিত ধারণাকে সম্পূর্ণ বদলে দিতে পারে? আজকে ষড়যন্ত্রতান্ত্রিক মনে করে এমন অনেক নিদর্শন রয়েছে যা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ এই সভ্যতাগুলো প্রকাশ পেলে পৃথিবীর ক্ষমতাধর গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। সিন্ধু সভ্যতার নিখুঁত নগর পরিকল্পনা, মায়ানদের মহাজাগতিক জ্ঞান এবং পেরুর রহস্যময় লম্বা মাথার খুলি, এই সবকিছু আমাদের একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই নিদর্শনগুলো কি শুধুই প্রাচীন মানুষের বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের প্রমাণ, নাকি এক হারানো অধ্যায়ের ইঙ্গিত যা সময়ের সাথে সাথে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে? হতে পারে প্রাচীন সভ্যতায় জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে গিয়েছে, যেটা বিজ্ঞানীরা বলেন। এমনও হতে পারে যে তাদের কাছে এমন কোনো জ্ঞান বা প্রযুক্তি ছিল যা আমরা আজ আবিষ্কার করতে পারিনি। সত্য যাই হোক না কেন, এই রহস্যগুলো আমাদের ভাবতে শেখায় এবং প্রশ্ন করতে উৎসাহিত করে। আপনার কি মনে হয় এই উন্নত প্রযুক্তি এবং জ্ঞানের উৎস ছিল? এটি কি কোনো মানুষের বিতর্কের একটি হারানো অধ্যায়, নাকি এর পিছনে ভিনগ্রহীদের কোনো শক্তির হাত ছিল? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন, কারণ ইতিহাস কোনো একক ব্যক্তির লেখা গল্প নয়, এটি আমাদের সকলের সম্মিলিত অনুসন্ধানের ফল। আবারও ফিরবো নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।